गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू आवर चैनल लार्निंग वेब। आज के আমরা এসেছি ইন্ডিয়ান পলিটি ক্লাস নম্বর 5 নিয়ে। পলিটি ক্লাস নম্বর 5 আর আজকের আমাদের ক্লাসের যে টপিক সেটা হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ প্রিঅ্যাম্বল। তো ভারতের সংবিধানের প্রস্তাবনা নিয়ে আমরা আলোচনা করব। একটা ক্লাস প্রস্তাবনা থেকে সাধারণত একটা প্রশ্নই থাকে, তো একটু ভালো করে আমরা ক্লাসটা যদি দেখে নিই তাহলে সমস্ত কনসেপ্টই আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো একদিক থেকে তাহলে শুরু করি। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ পিডিএফ এর জন্য অবশ্যই আমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারো সবাই, ডেসক্রিপশন বক্সে অলরেডি লিংক রয়েছে। চলো শুরু করা যাক। তো দেখো প্রস্তাবনা কি। প্রস্তাবনার সম্বন্ধে যদি আমরা আলোচনা করি তো আমরা দেখব, আমরা যদি প্রথমে প্রস্তাবনা আসি, দেখো এটা হচ্ছে আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনা। এটা কিন্তু লাস্ট যে অ্যামেন্ডমেন্ট হয়, সংশোধন হয়, সংবিধানের যে প্রস্তাবনার সংশোধন, সেই সংশোধনের পরে কিন্তু এই প্রস্তাবনাটাই এসেছে। তো এই প্রস্তাবনাতে কী কী লেখা রয়েছে সেটা আমরা আলোচনা করব। দেখো এক এক করে লাইন টু লাইন পড়ব। উই the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure all to its citizens। দেখো এটা একটা লাইন কি বলছে, যদি আমি আরেকটু ভালো করে বলি, দেখো এইটাকে আমি বক্স করে ঘিরে দিই তাহলে সুবিধা হবে। দেখো উই দ্য পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ আমরা ভারতের জনগণ, হ্যাভিং সোলেমলি রিজলভড টু কনস্টিটিউট ইন্ডিয়া অর্থাৎ ভারতকে একটা রূপে গড়ে তুলতে চাইছি বা গড়ে তুলছি, এবং টু সিকিউর টু অল ইটস সিটিজেন এবং সমগ্র নাগরিকের মানে সেটা যদি সিকিউর হয়, কি যে ভারতবর্ষ একটি সোভেরেন অর্থাৎ সার্বভৌম, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক অর্থাৎ গণতন্ত্র এবং রিপাবলিক মানে সাধারণতন্ত্র, এই রূপে ভারতকে আমরা গড়ে তুলতে চাইছি। এবং সমস্ত নাগরিক যাতে কি বলছে কি পাবে, জাস্টিস, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক, পলিটিক্যাল অর্থাৎ যে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক দিক থেকে ন্যায় বিচার, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ারশিপ অর্থাৎ চিন্তা, অভিব্যক্তির, বিশ্বাসের এবং ধর্মের এবং উপাসনার স্বাধীনতা পাবে, ইকুয়ালিটি অফ স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল অর্থাৎ প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করবে, অ্যান্ড টু প্রমোট অ্যামং দেম অল এবং তাহাদের সকলের মধ্যে ফ্র্যাটার্নিটি অর্থাৎ অ্যাসিওরিং দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ নেশনস অর্থাৎ ভ্রাতৃত্ববোধ অর্থাৎ ব্যক্তি মর্যাদা মানে নিজস্ব যে মর্যাদা, নিজস্ব ইন্ডিভিজুয়ালিটি এবং জাতীয় ঐক্য, ন্যাশনাল ইন্টিগ্রিটি এবং সংহতির উপরে আশ্বাস রেখে একটা ভ্রাতৃত্ববোধ গড়ে তুলবে। ইন আওয়ার কনস্টিটিউট অ্যাসেম্বলি this 26th day of November 1949 do hereby adopt, enact and give to ourselves this constitution অর্থাৎ 26শে নভেম্বর 1949 তারিখে এত দ্বারা এই সংবিধান গ্রহণ করিতেছি, বিধিবদ্ধ করিতেছি এবং আমাদেরকে অর্পণ করিতেছি। তাহলে এটা হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনাতে কিছু ওয়ার্ড উল্লেখ রয়েছে, যেমন তোমাকে উল্লেখ করি, এই যে দেখো এই ওয়ার্ডগুলো, সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এটা ইম্পর্টেন্ট। এছাড়া জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, তারপর যে ডেট উল্লেখ রয়েছে এটা একটা ইম্পর্টেন্ট, অ্যান্ড প্রথমে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই কয়েকটা ওয়ার্ড প্রস্তাবনাতে রয়েছে। এই ওয়ার্ডগুলোকে নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। তো প্রথমে যদি আমরা যাচ্ছি উই দ্য পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ এই যে প্রস্তাবনাটা যে আমরা পড়লাম এটা কিন্তু সবাই আমরা একসঙ্গে পড়লাম। উই দ্য পিপল অফ ইন্ডিয়া অর্থাৎ আমরা ভারতের জনগণ, অর্থাৎ এটা পার্টিকুলারলি কোনো নেতা বা কোনো লিডার বা কোনো একমাত্র ইন্ডিভিজুয়ালের জন্য না, এটা সমগ্র ভারতবাসীর জন্য। তো এখানে যদি আমরা ওই কথাটাই বলি যে আমরা ভারতের জনগণ, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে যে ভারতের সংবিধান যে রচনার আইন
যে মোরালিটির যে ভিত্তি, সেই ভিত্তি হচ্ছে কি ভারতবর্ষের পিপল, ভারতবর্ষের জনগণ। অর্থাৎ এই জনগণই হলো দেশের সংবিধানের মূল উৎস এবং চরম সার্বভৌম ক্ষমতার অধিকারী। অর্থাৎ ভারতবর্ষের যে জনগণ হচ্ছে সংবিধানের মূল উৎস এবং তারাই এই সংবিধানের যে সার্বভৌম ক্ষমতা তার অধিকারী। ওকে, এটাই ছিল আমাদের প্রিয়াম্বল বা সংশোধন প্রস্তাবনা। কিন্তু এটা অ্যাকচুয়ালি 1976 সালে যে 42তম সংশোধন হয় তার পরবর্তীতে এটা। তো চলো সংবিধানের প্রস্তাবনা সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করি এক এক করে। তো দেখো, সংবিধানের উৎস, আমাদের প্রথম আজকের পয়েন্ট কি, প্রস্তাবনার উৎস, অর্থাৎ প্রস্তাবনা কোথা থেকে নেওয়া হয়েছে। তো প্রথমে আমাদের জানা উচিত জওহরলাল নেহরুর উদ্দেশ্যমূলক প্রস্তাবের উপর ভিত্তি করেই প্রস্তাবনাটাই তৈরি করা হয়েছে। আমরা ভালোভাবে জানি যে অবজেক্টিভ রেজুলেশন, সংবিধান রচনার পূর্বে জওহরলাল নেহরুর এক উদ্দেশ্যমূলক প্রস্তাব ছিল, যেটাকে বলা হয় অবজেক্টিভ রেজুলেশন, যেটা 1946 সালের 13ই ডিসেম্বর গণপরিষদে উত্থাপিত হয় এবং 1947 সালের 22শে জানুয়ারি গণপরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অর্থাৎ 1946 সালে 13 ডিসেম্বর জওহরলাল নেহরু কী করেছিলেন, যে উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপিত করেছিলেন এবং পরে সেটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে কবে, 1947 সালের 22শে জানুয়ারি। তো তার মানে কি, যে প্রস্তাবনাটার যে মেন উৎস সেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্যমূলক প্রস্তাব থেকে বলতে পারো। কিন্তু কোথা থেকে কি নেওয়া হয়েছে সেটা ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে লিখিত সংবিধান, সেখানে একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছিল কত, 1787 সালে, মানে অনেক আগে। তো কি বলছে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে প্রস্তাবনা যোগ করা হয়। তার মানে সিম্পল কথা, ভারতে যে প্রস্তাবনা রয়েছে, যে প্রিয়াম্বলটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে, এবং প্রস্তাবনার যে ভাষাটা রয়েছে সে ভাষাটা গৃহীত হয় আবার কোথায়, অস্ট্রেলিয়ার সংবিধানের প্রস্তাবনা ভাষা থেকে। তাহলে দুটো জিনিস মাথায় রাখবে, ভারতের সংবিধান নেওয়া হয়েছে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে প্রস্তাবনাটা নেওয়া হয়েছে, এবং ভারতের প্রস্তাবনার যে ল্যাঙ্গুয়েজ, সে ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে সেই অস্ট্রেলিয়ার প্রস্তাবনা থেকে নেওয়া হয়েছে। তো এটা আমাদের প্রস্তাবনার উৎস। ওকে, নেক্সট। তারপর দেখো, আমরা কিছু ওয়ার্ড উচ্চারণ করলাম, যে প্রস্তাবনায় উল্লেখিত যে ন্যায় বিচার বা জাস্টিস, এই জাস্টিসের ধারণাটা এসে সোভিয়েত রাশিয়ার অনুকরণে, অর্থাৎ রাশিয়ার সংবিধান থেকে এই কনসেপ্টটা এসছে। এবং সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ, অর্থাৎ ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি, এর ধারণা কিন্তু ফ্রান্সের অনুকরণে গৃহীত হয়েছে। ওকে, এটা তো প্রস্তাবনা আমরা পড়লামই। তারপর এবার দেখো কি বলছে, যে প্রস্তাবনা থেকে মূলত 4টি উপাদানের উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ আমাদের যে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা থেকে কোন কোন বিষয় জানতে পারা যায়। তো 1 নম্বর পয়েন্ট রয়েছে সংবিধানের প্রাধিকার। অর্থাৎ সংবিধান যে প্রস্তাবনা থেকে এটা আমরা জানতে পারি যে ভারতের যে সংবিধান, সে সংবিধানের অধিকারী কারা, বা সে সংবিধানের সার্বভৌম ক্ষমতার অধিকারী কে। তো প্রস্তাবনাতে আমরা প্রথমে দেখলাম যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া বলছে, তার মানে কি, প্রস্তাবনা ভারতের জনগণের কাছ থেকে সংবিধানের প্রাধিকার লাভ করেছে। অর্থাৎ ভারতের সংবিধান যে ভারতের জনগণের জন্য, সেটা আমরা এই প্রস্তাবনা থেকে জানতে পারি। 2 নম্বর, সংবিধান গৃহীত হওয়ার দিন 1949, একটু মিস্টেক হয়েছে, এটা 1949 হবে, টাইমটা একটু ভুল রয়েছে সালটা। তো সংবিধান গৃহীত হওয়ার দিন অর্থাৎ 1949 সালের 26শে নভেম্বর যে সংবিধান গৃহীত হয়েছে, সেটা আমরা এই প্রস্তাবনা থেকে জানতে পারি। অবশ্যই এটা মাথায় রাখবে, এটা 1949 হবে, আমি পিডিএফে কিন্তু তোমাদের ঠিক করে দেবো। ওকে, তারপর সংবিধান থেকে রাষ্ট্রের প্রকৃতি জানতে পারি, অর্থাৎ ভারতবর্ষ যে কী রকম, তার ব্যবস্থা কীরকম, সেটা আমরা জানতে পারি। তো সংবিধানে ভারতকে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক,
সাধারণতন্ত্রে ঘোষণা করা হয়েছে। তার মানে রাষ্ট্রের প্রকৃতি আমরা প্রস্তাবনা থেকে জানতে পারি। আর সংবিধানের কিছু মূল শব্দ রয়েছে যেগুলো ন্যায় বিচার মানে জাস্টিস, স্বাধীনতা মানে লিবার্টি, সাম্য মানে ইকুয়ালিটি অ্যান্ড সৌভ্রাতৃত্ববোধ অর্থাৎ কি ফ্র্যাটার্নিটি। তাহলে এই প্রস্তাবনা থেকে অ্যাকচুয়ালি এই চারটি উপাদানের কথা আমরা জানতে পারি। এক এক করে যদি আলোচনা করি, সংবিধানের অধিকার সম্বন্ধে জানতে পারি, সংবিধান গৃহীত হওয়ার দিন জানতে পারি, রাষ্ট্রের প্রকৃতি জানতে পারি এবং কিছু মূল শব্দ রয়েছে সংবিধানের, সেগুলো আমরা জানতে পারি। ওকে, নেক্সট। প্রস্তাবনার সংশোধন। তো প্রথমেই দেখো এখানে একটা কথা রয়েছে, সংবিধানের যে মূল প্রস্তাবনা, যখন প্রথম সংবিধান প্রস্তাবনা রচিত হয়, সে মূল প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র রূপে উল্লেখ করা রয়েছিল, অর্থাৎ সোভেরেইন, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। কিন্তু 1976 সালের 42তম সংশোধন, খুব ইম্পর্টেন্ট, 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে মূল প্রস্তাবনার সঙ্গে 3টি নতুন শব্দ যোগ করা হয়। এক, সমাজতান্ত্রিক মানে সোশ্যালিস্ট, ধর্মনিরপেক্ষ মানে সেকুলার অ্যান্ড সংহতি মানে ইন্টিগ্রিটি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট যে মূল প্রস্তাবনায় ভারতকে 3টা ওয়ার্ড দিয়ে বা 3টা শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছিল, সার্বভৌম, গণতান্ত্রিক এবং সাধারণতন্ত্র। কিন্তু 1976 সালের 42তম সংশোধন, খুব ইম্পর্টেন্ট, 1976 সালের 42তম সংশোধনের পরে প্রস্তাবনার সঙ্গে 3টা শব্দ, নতুন শব্দ যুক্ত করা হয়েছে, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ আর সংহতি মানে সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি। ওকে, নেক্সট। এবার দেখো এই সংবিধানের প্রস্তাবনার সম্পর্কিত কিছু মামলা, কিছু গুরুত্বপূর্ণ রায় রয়েছে। তো আমরা এক এক করে যাব। তো 1960 সালে যদি যাই, 1960 সালে বেরুবাড়ি এক মামলা রয়েছিল, বেরুবাড়ি ইউনিয়ন মামলা, ঠিক না? তো এই বেরুবাড়ি ইউনিয়ন মামলায় যেটা মানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। অর্থাৎ 1960 সালে বেরুবাড়ি মামলাতে সুপ্রিম কোর্ট রায় দিল যে প্রস্তাবনা সংবিধানের কোনো পার্ট না, এটা আলাদা। সেই মামলার প্রধান বিচারপতি ছিল গজেন্দ্র গাটকর, মাথায় রাখবে, গজেন্দ্র গাটকর। এবার 1973 সালে আবার দেখো, 1973 সালে কেশবানন্দ ভারতী বনাম কেরালা মামলা ছিল। তো 1973 সালের কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট আবার কি বলল, বেরুবাড়ি মামলার যে রায় ছিল সেটাকে বাতিল করে দিল, আর প্রস্তাবনা একটা সংবিধানের অবিচ্ছেদ্য অংশকে হিসেবে ঘোষণা করা হলো। অর্থাৎ প্রস্তাবনা সংবিধানের একটা অংশ, যেটাকে মানে অবিচ্ছেদ্য, ভাঙা যাবে না। আর এর প্রধান বিচারপতি আমরা যদি দেখি তো ছিল এস.এম. সিকরি, মাথায় রাখবে, এস.এম. সিকরি। তাহলে এখানে রায় দুটো আমরা পড়লাম, 1960 সালের বেরুবাড়ি মামলা যেখানে সুপ্রিম কোর্ট রায় দিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, কিন্তু 1973 সালের কেশবানন্দ ভারতী মামলায় যেটা ঘোষণা করা হলো যে না, অবশ্যই সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ। নেক্সট, তারপর এই 1973 সালে কেশবানন্দ ভারতী মামলার সঙ্গে সঙ্গেই বিচারপতি কিছু আরও উল্লেখ করলো যে 368 নম্বর ধারা অনুযায়ী সংবিধানের প্রস্তাবনাটি সংশোধন করা গেলেও এর মৌলিক বৈশিষ্ট্যগুলোকে কোনোভাবে কিন্তু সংশোধন করা যাবে না। অর্থাৎ তার যে স্ট্রাকচার, তার যে মৌলিক কাঠামো এবং তার যে ফান্ডামেন্টাল যে বৈশিষ্ট্যগুলো রয়েছিল, সেই বৈশিষ্ট্য এবং স্ট্রাকচারকে কোনোভাবে সংশোধন করা যাবে না, এটাও কিন্তু উল্লেখ করলো। কিন্তু 1993 সালের এস.আর. বোম্মাই মামলা এবং 1995 সালের এল.আই.সি. ইন্ডিয়া মামলা, এই দুটো মামলায় সুপ্রিম কোর্ট এটাই রায় লাস্ট অবধি দিল যে প্রস্তাবনা সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে এখানে 4টা মামলার কথাই আমি তোমাদেরকে উল্লেখ করতে বলবো। 1960-এ বেরুবাড়ি ইউনিয়ন মামলা, 1973-এ কেশবানন্দ ভারতী মামলা যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আর 1993 সালের বোম্মাই মামলা এবং 1995 সালের অ্যাকচুয়ালি এল.আই.সি. ইন্ডিয়া মামলা। ওকে, তো এই রায়গুলোর পরে যেটা আমাদের কনসেপ্টে মানে যেটা সুপ্রিম কোর্ট পক্ষ রায় দিল যে সংবিধানেরই একটা অংশ হচ্ছে কি প্রস্তাবনা। ওকে, মানে প্রস্তাবনা সংবিধানের একটা অবিচ্ছেদ্য অংশ। নেক্সট, এবার কিছু ব্যক্তিত্বর কথা বলবো যারা
প্রস্তাবনাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমরা এক এক করে যদি আসি, তো প্রথমেই আমরা যে নামটা পড়বো সেটা হচ্ছে কে এম মুন্সি। মাথায় রাখবে কি নাম? কে এম মুন্সি। তো এই কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে বর্ণনা করেছেন। তাহলে খুবই ইম্পর্টেন্ট যে কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে বর্ণনা করেছেন। তারপর যদি আসি আর্নেস্ট বার্কার। এই আর্নেস্ট বার্কার আবার সংবিধানের প্রস্তাবনাকে কি বলেছে? এ কি নোট টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের চাবিকাঠি। এ কি নোট টু দ্য কনস্টিটিউশন। তাহলে এখানে দুটো জিনিস আমরা জানতে পারলাম যে কে এম মুন্সি কি বলেছে? প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে ঘোষণা করেছে। আর আর্নেস্ট বার্কার এ কি নোট টু দ্য কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধানের চাবিকাঠি বলে ঘোষণা করেছেন। এই দুটো ইম্পর্টেন্ট। নেক্সট যদি আমরা আসি, তো ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বা সংবিধানের প্রাণ, দ্য সোল অফ কনস্টিটিউশন বলেছে। তাহলে এটা ইম্পর্টেন্ট যে পলিটিক্যাল হরস্কোপ যেমন কে এম মুন্সি ছিল, সংবিধানের আত্মা কে বলেছে? ঠাকুরদাস ভার্গব। আর নানি পালকিওয়ালা বা এন পালকিওয়ালা সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আইডেন্টিটি কার্ড বা সংবিধানের পরিচয়পত্র হিসেবে উল্লেখ করেছেন। তাহলে এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, চারটে জিনিস, চারটা মানে ব্যক্তিত্বের নাম। আমি আরেকবার যদি গোটা থেকে বলি, তো দেখো একটু, কে এম মুন্সি প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে বর্ণনা করেছেন এবং আর্নেস্ট বার্কার সংবিধানের প্রস্তাবনাকে এ কি নোট টু দ্য কনস্টিটিউশন বলে উল্লেখ করেছেন। ওকে। আর এদিকে আমরা দুটো যদি পড়ি, ঠাকুরদাস ভার্গব প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে বর্ণনা করেছেন এবং নানি পালকিওয়ালা সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড বা মানে আই কার্ড হিসাবে উল্লেখ করেছেন। তাহলে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে এই হচ্ছে আমাদের প্রস্তাবনা। তো প্রস্তাবনা থেকে কিছু প্রশ্ন রয়েছে, যেমন প্রথম প্রশ্ন কি দেখো, কত সালে সংবিধান সংশোধনী দ্বারা ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র ও সংহতি অর্থাৎ সেকুলার, সোশ্যালিস্ট অ্যান্ড ইন্টিগ্রিটি শব্দগুলি যুক্ত হয়? অর্থাৎ কত সালে? অপশান এ 1976, অপশান বি 1978, অপশান সি 1989, অপশান ডি 2002। তাহলে আজকে ক্লাসে এটা করানো হয়েছে, রাইট অ্যান্সার কি হবে? 1976। তাহলে অপশান এ 1976 রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি কোন দেশের সংবিধান অনুসৃত? অর্থাৎ ভারতের সংবিধানের যে প্রিয়াম্বল প্রস্তাবনা, সেটার কনসেপ্টটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? অপশান এ গ্রেট ব্রিটেন, অপশান বি কানাডা, অপশান সি সুইডেন, অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। তো রাইট অ্যান্সার হবে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তী কোশ্চেন, কে ভারতের সংবিধানের প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলেছেন? অপশান এ নানি পালকিওয়ালা, অপশান বি কে এম মুন্সি, অপশান সি ঠাকুরদাস ভার্গব। তো পলিটিক্যাল হরস্কোপ বলেছেন অপশান বি কে এম মুন্সি। তাহলে অপশান বি কে এম মুন্সি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং আজকে আমাদের লাস্ট কোশ্চেন এবং আমাদের এটা হোমওয়ার্ক। অবশ্যই তোমরা হোমওয়ার্কটা কমেন্ট করে জানাবে। তো কোশ্চেনটা কি হচ্ছে দেখো, যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটিকে যুক্ত করা হয়েছে? অর্থাৎ কততম সংবিধান সংশোধনে? অপশান এ 44তম, অপশান বি 43তম, অপশান বি 42তম। অর্থাৎ কত নম্বর সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় এই সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট অ্যান্ড ধর্মনিরপেক্ষ মানে সেকুলার এই দুটো শব্দ যুক্ত করা হয়েছে? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তাহলে আজকে ক্লাস তাহলে এখানে কমপ্লিট হলো। যদি ভিডিওটা তোমাদের যদি পছন্দ লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। পরবর্তী ক্লাসে তাহলে আবার দেখা হবে। আজকের মতো এখানে রাখলাম, বাই।